দর্শক, গত বছর শেখ হাসিনা সরকারের পতনের পরে 14 মাস পেরিয়ে গেছে। 14 মাস পেরিয়ে আমরা যে সময়টা কাটাচ্ছি সেই সময়ে নানা ধরনের ইকুয়েশন চলছে। সেই ইকুয়েশনের মধ্যে সবথেকে বড় ইকুয়েশন সেটা হচ্ছে যে গত 14 মাসে প্রফেসর ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারের সফলতা কতটুকু, ব্যর্থতা কতটুকু। সেই হিসাব নিকাশ যখন দেশের অভ্যন্তরে চলছে তখন সেই হিসাব নিকাশগুলো বিদেশি সংস্থা, বিদেশি বিভিন্ন স্টেক হোল্ডার তাদের মধ্যেও চলছে, বিদেশি গণমাধ্যমেও সেই আলোচনা চলছে। সেই আলোচনারই অংশ হিসেবে জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে বাংলাদেশ সরকারের 14 মাসের সফলতা ব্যর্থতা নিয়ে একটা ইকুয়েশন তৈরি করেছে। সেই ইকুয়েশনে যেটা আমরা দেখছি সেটা বেশ ভয়াবহ চিত্র। সেটা ডয়েচে ভেলের এই রিপোর্টটা সরকারের জন্য একটা ভয়ঙ্কর বিব্রতকর ব্যাপার হতে পারে। ডয়েচে ভেলে তাদের রিপোর্টে প্রায় শতভাগ ক্ষেত্রেই সরকারের ব্যর্থতা দেখছে। কেন হঠাৎ করে ডয়েচে ভেলে সরকারের এই অসাধারণ কর্মকাণ্ডের মধ্যেও ব্যর্থতা খুঁজে পাচ্ছে? কোন কোন পয়েন্টে সরকারের ব্যর্থতা খুঁজে পেল ডয়েচে ভেলে একটু বোঝার চেষ্টা করব। যদিও আমরা জানি যে সরকারের সব ক্ষেত্রে ব্যর্থতা থাকলেও একটা ক্ষেত্রে আমরা সফলতার গন্ধ পাই, সেটা হচ্ছে যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ নিয়ে কোনো সংকট তৈরি হয়নি। এই ব্যাপারগুলো ডয়েচে ভেলে উল্লেখ করেনি, কিন্তু ডয়েচে ভেলে প্রায় সব ব্যাপারই উল্লেখ করে বলতে চাইছে যে সেই সকল ক্ষেত্রে সরকার ব্যর্থ হয়েছে। কি বলছে তারা একটু বোঝার চেষ্টা করবে। এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম জার্মান গণমাধ্যম ডয়েচে ভেলে। ডয়েচে ভেলে পৃথিবীতে খুবই গ্রহণযোগ্য একটা গণমাধ্যম। তারা সরকারের একটা পোস্টমর্টম করেছে। পোস্টমর্টমে যেটা তুলে নিয়ে এসেছে তারা শিরোনাম করেছে এমনভাবে, তারা বলছে যে অন্তর্বর্তী সরকারের 14 মাস মেলেনি অনেক হিসাব, অর্থাৎ অনেক হিসাব নিকাশ তারা মেলাতে পারেনি। কি হিসাব নিকাশ মেলাতে পারল না? তারা বলছে অন্তর্বর্তী সরকারের 14.5 মাস অতিবাহিত হয়েছে। গণ অভ্যুত্থানের পর গঠিত এই সরকার কতটা প্রত্যাশা পূরণ করেছে এই বিষয়ে হতাশা প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষক, সাংবাদিক, নারী অধিকার কর্মী সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অর্থাৎ তারা বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে কথা বলেছেন এবং তারা সবাই সরকারের কর্মকাণ্ডে হতাশা ব্যক্ত করেছে এবং তারা বলেছে সরকার ব্যর্থ হয়েছে। কোন কোন ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তার মধ্যে একটা বড় বিষয় প্রথমেই তুলে নিয়ে এসে, সেটা হচ্ছে যে এই 14 মাসে 13টি দেশে 14 বার সফর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূস। 15 বার হতো এই 27 তারিখ থেকে সৌদি আরবের সফর, সেই সফরটা শেষ মুহূর্তে এসে বাতিল করা হয়েছে। সেই ক্ষেত্রে 15 মাসে 15 বার হতো, কিন্তু সেটা হলো না। আগামী মাসেই তার আরেকটি দেশ সফর করার কথা আমরা জানি। এরকম যখন হচ্ছে 14 মাস পার হলে উপদেষ্টা পরিষদের উপদেষ্টাদের সম্পদের হিসাব এখনও দেয়নি। দায়িত্ব নেওয়ার পর থেকেই বলা হচ্ছিল যে প্রতি মাসে তারা সম্পদের হিসাব দেবে, কিন্তু গত 15 মাসে কেউ সম্পদের হিসাব দেননি। এটা একটা বড় ব্যর্থতা হিসেবে তারা দেখছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ ডয়েচে ভেলেকে বলেছেন, আমি যতদূর জানি অনেক উপদেষ্টাই সম্পদের হিসাব প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছেন। এই সংখ্যাটা অধিকাংশই, তবে এই মুহূর্তে নির্দিষ্ট করে বলা যাচ্ছে না, এখনও তো সময় আছে। প্রধান উপদেষ্টা যেহেতু কথা দিয়েছেন ফলে উনি এটা করবেন। কত সময় আছে, কিভাবে সময় আছে? আর প্রধান উপদেষ্টার কাছে দেওয়ার মানে কি? দেওয়া তো জনগণের কাছে, আপনাকে জবাবদিহি করতে হবে তো জনগণের কাছে। আপনি প্রথম দিন যখন দায়িত্ব নিয়েছিলেন তখনকার হিসাবটা জনসম্মুখে দিয়ে দেবেন যে এই হচ্ছে আমার সম্পদ। যেদিন বিদায় নেবেন সেই বিদায় নেওয়ার সময় তো দেবেনই, মাঝখানে আপনি কথা দিয়েছিলেন প্রতি মাসে সম্পদের হিসাব দেবেন, কিন্তু 15 মাসে সেটা দৃশ্যমান হয়নি। অথচ এই সম্পদের হিসাব না দেয়া, সম্পদ নিয়ে লুটপাট, এই অভিযোগটাই তো শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অন্যতম বড় অভিযোগ। কিন্তু সেই অভিযোগ থেকে আমরা কি পরিত্রাণ পাচ্ছি? উপদেষ্টাদের বিভিন্ন রকমের দুর্নীতি, বিভিন্ন কর্মকাণ্ড
কর্মকাণ্ড নিয়ে হরহামেশা কথা হচ্ছে, কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের কোনো উদ্যোগ আমরা দেখছি না। যে পয়েন্টে ব্যর্থতার কথা বলা হচ্ছে সেগুলো হচ্ছে মব সন্ত্রাস এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। সরকার গত 14.5 মাসে মব সন্ত্রাস নিয়ন্ত্রণ করতে পারেনি, বরং মবের পক্ষে অবস্থান নিয়েছে, মবকে জাস্টিফাই করার চেষ্টা করেছে। এমনকি প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের একজন খুবই একজন তো বলেছেন যে এটা মব নয়, এটা প্রেশার গ্রুপ, এটাকে প্রেশার হিসেবে দেখছে সরকার, মবকে স্বীকার করেনি। আরেকজন আরেক কাঠি সরেস হয়ে বলেছেন যে যারা মব করে তারাই সরকারের উপরে মব তৈরি করতেছে, এরকমটা বলেছেন। অর্থাৎ মব নিয়ন্ত্রণ মবের বিরুদ্ধে সরকার অবস্থান নেয়নি, পক্ষে অবস্থান নিয়েছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে নেমেছে। রাজধানীর কথা যদি ধরা হয় তাহলে দুদিন আগেই সারা বাংলা .net একটা গবেষণা প্রতিবেদন তৈরি করেছে। সেখানে বলা হচ্ছে যে এক মোহাম্মদপুর এলাকার আইন শৃঙ্খলা রক্ষার কাজেই যেখানে সরকারের আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার ব্যর্থ হচ্ছে, তখন আগামী নির্বাচনে সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে তারা নিয়ন্ত্রণ করবে। সিইসি একটা খুবই হাস্যকর মন্তব্য করেছিলেন বিদেশি রাষ্ট্রদূতরা যখন তার সঙ্গে দেখা করেছেন, বিশেষ করে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যখন দেখা করেছেন, তখন তাকে বলেছিলেন যে এখন যে মব হচ্ছে সেটা নির্দিষ্ট কিছু জায়গায় হচ্ছে, সব এক জায়গায় হচ্ছে, কিন্তু নির্বাচনের সময় সেটা 300 ভাগে বিভক্ত হয়ে যাবে। 300 ভাগে যখন বিভক্ত হয়ে যাবে তখন সেটা দুর্বল হয়ে পড়বে, আর দুর্বল মবকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুব সহজেই প্রতিরোধ করতে পারবে। কি হাস্যকর মন্তব্য! এরকম হাস্যকর বক্তব্য আমরা প্রতিনিয়ত দেখে এসেছি সরকারের নানা কর্মকাণ্ডে। বিচারাঙ্গন নিয়ে বলা হচ্ছে, বিচারাঙ্গন নিয়ে আজকেই আমজনতা পার্টির তারেক রহমান তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার কার্যক্রমকে প্রশ্নবিদ্ধ করেছেন এবং বলেছেন যে এই পুরো বিচারটা একটা প্রহসন হচ্ছে, যেখানে জামাতের লোকজনকে দিয়ে এই কাজটা করা হচ্ছে। অনেকেই অভিযোগ করেন যে পুরো বিচার প্রশাসনকে জামাতের হাতে তুলে দিয়েছে সরকার। সরকার বিচারকদের স্বাধীনতা বিচারাঙ্গনের স্বাধীনতা খর্ব করেছে। আমরা দেখেছিলাম যে 18 জন বিচারককে তারা বাধ্যতামূলক অবসর দিয়েছিল। চাকরিবিধি যেটা 2018 সালের চাকরিবিধি, সেই চাকরিবিধি অনুসারে। অথচ 2018 সালের চাকরিবিধিতে স্পষ্ট 3 নম্বর পয়েন্টে লেখা আছে যে এই বিধি বিচার বিভাগের জন্য প্রযোজ্য নয়, অথচ সেটা সরকার করেছিল। সরকারের অন্যতম বড় সমালোচনা বিগত সরকারের উপরে ছিল সেটা হচ্ছে যে বিচারাঙ্গনকে প্রভাবিত করেছিল শেখ হাসিনার সরকার, কিন্তু এই সরকারও বিচারাঙ্গনকে প্রভাবিত করছে। বিচার বলে অভিযোগ হচ্ছে, বিচারাঙ্গনে মব হচ্ছে, ডিম মারা হচ্ছে, আসামিরা নিরাপত্তা পাচ্ছে না এবং আসামিদের পক্ষে আইনজীবীরা দাঁড়াতে গেলে আইনজীবীরাও মবের শিকার হচ্ছেন, যেগুলো আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় কেউই নিয়ন্ত্রণ করতে পারছে না কিংবা নিয়ন্ত্রণ করছে না। তারা বলছে যে আলোচনা সমালোচনার কেন্দ্রে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিয়ে নতুন কিছু বলার নেই, প্রতি মুহূর্তে প্রতিনিয়ত আলোচনায় থেকেছেন এবং সর্বশেষ ভারতের সঙ্গে চুক্তি নিয়ে যে কথা বলেছেন সেটা কি বলবো যে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্ন উঠেছে। এত ভয়ঙ্কর একটা ব্যাপার ঘটেছে, যেটা বলেছিলেন যে ভারতের সঙ্গে চুক্তি অনেকগুলো বাতিল হয়েছে, পররাষ্ট্র উপদেষ্টা একদিন পরেই সেটা বাতিল করে দিয়েছিলেন এবং বলেছিলেন যে এই ধরনের চুক্তি নেই ভারতের সাথে। তিনি নিজের উপজেলায় 450 কোটি টাকা বরাদ্দ নিয়েছেন মাত্র কিছুদিন আগে। নির্বাচনের কর্মকাণ্ড নির্বাচনের পরিবেশটাকে যেন নিয়ন্ত্রণ করা যায় এই কার্যক্রম তিনি চালাচ্ছেন সরকারের থেকে, এরকম বিতর্কও উঠেছে। তার নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যাওয়া, ওয়েস্টিনে হাঁসের মাংস না পেলে ওয়েস্টিনে যাওয়া, এই ব্যাপার এবং গুলশানে চাঁদাবাজির সঙ্গে তার জড়িত থাকা, পেছনে অভিভাবক হিসেবে জড়িত থাকা, এরকম নানা অভিযোগে নানাভাবে তাকে পড়তে দেখা গেছে। তার বাবাকে নিয়ে বারবার অভিযোগ হয়েছে। মুরাদনগরে যে ট্রিপল মার্ডার ঘটনা ঘটলো একই পরিবারের, সেটার বিরুদ্ধে তার বাবাকে জড়িয়ে অভিযোগ রয়েছে। এরকম নানা অভিযোগে বিভিন্ন সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সরকারের মধ্যে সবথেকে বেশি অভিযুক্ত হিসেবে থাকতে দেখেছি। পররাষ্ট্রনীতি এবং ভিসা সংকট, এটা একটা বড় সংকট তৈরি করেছে। সরকারের থেকে বারবার বলা হচ্ছিল যে আমাদের গর্বের
গর্বের ধন প্রফেসর ইউনূস, যিনি আমাদের সবথেকে বড় সাইনবোর্ড, তিনি থাকলে অনেক কিছু সহজ হয়ে যাবে। বিশ্বের সব নেতারা তার কাছে আসছেন, তাকে ফোন করছেন, তা যেখানে তিনি যাচ্ছেন সেখানে তার কাছে এগিয়ে এসে বলছেন তোমার কি লাগবে বলো, যা লাগবে আমরা দেব। কিন্তু গত 14 মাসে কোনো কিছুই আমরা দেখিনি। বরঞ্চ যেটা দেখেছি সেটা হচ্ছে যে ভারত ভিসা বন্ধ করে দেওয়ার পরে তার প্রতিক্রিয়া পড়েছে সারা বিশ্বের বহু দেশ বাংলাদেশের ভিসা বন্ধ করেছে। এমনকি সবথেকে কষ্টের ব্যাপার হচ্ছে শ্রীলঙ্কাও বাংলাদেশের লোকদের ভিসা দেওয়ার ক্ষেত্রে পূর্বে থেকে তাদের কাছ থেকে অনুমতি নিতে হবে এরকম একটা প্রজ্ঞাপন জারি করেছে, যেটা বাংলাদেশের জন্য খুবই অসম্মানজনক। সম্প্রতি পাসপোর্টের যে মান, সেই মান কমেছে। বিশ্বের 106টি দেশের মধ্যে বাংলাদেশের পাসপোর্টের অবস্থান 100 নম্বরে, অর্থাৎ বাংলাদেশের পাসপোর্ট থাকলে সবাই হাসি ঠাট্টা করছে এখন। এই ব্যাপারে সরকারের এই দায়িত্বের সময় সবথেকে বড় ব্যর্থতার একটা ব্যাপার দেখছে ডয়েচে ভেলে। তারা বলছে যে দখল দূষণ থেকে কতটা মুক্তি মিলেছে। দখলবাজি, দূষণ, এই মানে পরিবেশ দূষণ, এইগুলো থেকে কোনোভাবেই মুক্তি মেলেনি। সিলেটের পাথর লুটের কথা তো আমরা জানি। সরকার দায়িত্বে থাকতে হরিলুট হয়েছে। উপদেষ্টা রেজওয়ানা হাসান তিনি স্বীকার করেছেন যে আওয়ামী লীগের আমলেও তো পাথর উত্তোলন বন্ধ করতে পেরেছিলাম, কিন্তু আমি যখন দায়িত্বে আছি এই মন্ত্রণালয়ের তখন আমি পারলাম না। তিনি অসহায়ত্ব প্রকাশ করেছেন, কিন্তু তিনি পদত্যাগ করেনি। আমরা পরে দেখলাম যে পাথর লুটের সঙ্গে একটা রাজনৈতিক ঐক্য হয়েছে, যেখানে আবার প্রশাসনের লোকজন আছে। নিশ্চিত করেই কোনো না কোনো মানে পক্ষ, সরকারের কোনো না কোনো ক্ষমতাসীন পক্ষ, পাওয়ারফুল পক্ষ এটার সঙ্গে জড়িত ছিল। পরিবেশ দূষণের দোহাই দিয়ে সেন্ট মার্টিন দ্বীপে মানুষের যাওয়া বন্ধ করা হয়েছে, সেটা নিয়ে প্রচণ্ড বিতর্ক হয়েছে। যে সেন্ট মার্টিন দ্বীপ আওয়ামী লীগের আমল থেকেই বিতর্ক চলছে যে আমেরিকা ওটাকে ব্যবহার করতে চায়, ঘাঁটি বানাতে চায়। সেই বিতর্ক কিন্তু থামেনি। সেন্ট মার্টিন দ্বীপে যেতে হলে আলাদা পারমিশন নিতে হবে, ট্রাভেল পাস নিতে হবে। ট্রাভেল পাসে যেখানে বিদেশে যাওয়া যায়, বিভিন্ন দেশে ট্রাভেল পাসে যাওয়া যায়, সেখানে সেন্ট মার্টিনে যেতে হলে ট্রাভেল পাস লাগবে। এরকম হাস্যকর সিদ্ধান্ত নিয়ে সরকার নিজেই নিজেকে বিতর্কিত করেছে। সড়ক সংস্কারের উদ্যোগ নেই। সারা দেশে শেখ হাসিনার আমলে অন্তত একটা উন্নতি আমরা লক্ষ্য করেছিলাম, সেটা হচ্ছে সড়ক মহাসড়কের ক্ষেত্রে। বহু সড়ক মহাসড়ক 4 লেন, 6 লেন, 8 লেন করেছে তারা, এবং ব্রিজ, কালভার্ট, উড়াল সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে সহ অনেক ব্যাপার সড়কে কাজ হয়েছে। যদিও সড়কমন্ত্রী হিসেবে যিনি ছিলেন তিনি অনেক বিতর্কের জন্ম দিয়েছেন নানাভাবে, কিন্তু কাজগুলো হয়েছে। কিন্তু এই গত 14 মাসে এই ব্যাপারে সংস্কার, মানে নতুন সড়ক তৈরি করার দরকার নেই, কিন্তু সড়কের যে বেহাল অবস্থা সারা দেশে, ঢাকা শহরেরই বিভিন্ন অলি গলিতে যে বেহাল অবস্থা, সারা দেশের বিভিন্ন রাস্তাঘাটের যে বেহাল অবস্থা, সেগুলো সংস্কারের কোনো উদ্যোগ নেই, সেই কথাও বলছে ডয়েচে ভেলে। গণমাধ্যমের কথা তারা বলছে, গণমাধ্যমের স্বাধীনতা একেবারেই নেই। গণমাধ্যমের ওপরে অদৃশ্য একটা প্রভাব বিস্তার করেছে সরকার, এবং গণমাধ্যমের ওপরে প্রভাব বিস্তার করার ক্ষেত্রে তারা মোস্তফা সরোয়ার ফারুকীর প্রসঙ্গ নিয়ে এসেছে যে তাকে প্রশ্ন করার জন্য 3 জন সাংবাদিকের চাকরি পর্যন্ত চলে গেছে, অথচ বলা হচ্ছে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে। এরকম চিত্র যখন দেখছি তখন আমরা দেখেছি যে তথ্য উপদেষ্টা আসিফ মাহফুজ আলম তিনি নতুন 2টা টেলিভিশন চ্যানেল এনসিপি নেতাদের দিয়ে আবারও বিতর্ক তৈরি করেছেন, এবং সেখানেও মানে যে অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ছিল সেই একই কর্মকাণ্ড করে সরকারকে বিতর্কের মুখে ফেলেছেন। এবং সাংবাদিকদের বিরুদ্ধে মামলা মোকদ্দমা, তাদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা, প্রেস ক্লাবের সদস্যপদ বাতিল করা, মানে অযথা মামলা দেয়া, অযথা মামলায় জামিন না দেওয়া, এই ব্যাপারগুলো ডয়েচে ভেলে তুলে নিয়ে এসেছে। সেখানেও সরকারের বিরাট ব্যর্থতার কথা বলছে। দ্রব্যমূল্য, ব্যবসা এবং বিনিয়োগের ব্যাপারে বলছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে না পারা এই সরকারের একটা বড় ব্যর্থতা। গত রোজার ঈদে তারা বলার চেষ্টা করেছিল যে তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পেরেছে। রোজার ঈদে যে লাগাম ছাড়া মানে অসহনীয় মূল্য বৃদ্ধি হয়, সেটা একটু নিয়ন্ত্রণ করার সফলতা তাদের ছিল, কিন্তু পরবর্তীতে এই 14 মাসের বাকি যে 13 মাস, সেই 13 মাসে তারা এই ব্যাপারে একেবারে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তেলের দাম হু হু করে বাড়ছে, সবজির দাম বেশিরভাগ ক্ষেত্রে 80 টাকা
100 টাকার নিচে নেই, এরকম চিত্র আমরা প্রতিনিয়ত দেখেছি। সেই ব্যবসার অবস্থা খুবই খারাপ, বিনিয়োগ একেবারে শূন্যের কোঠায় পৌঁছে গেছে। বিদেশি বিনিয়োগ তো নেই, দেশি বিনিয়োগও কমেছে এবং পুলিশের হিসাবে এই প্রায় 257-58টা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়েছে, আরও বহু কলকারখানা বন্ধ হয়েছে শুধুমাত্র মব কালচারের জন্য। এরকম দৃশ্যও আমরা দেখেছি, সেই ব্যাপারগুলোও তারা বলছে। 6 সংস্থার সাম্প্রতিক বিবৃতি নিয়ে কথা বলছে তারা, ডয়েচে ভেলে, যে 6টি আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থা তারা সরকারকে যেটা বলেছে, আওয়ামী লীগের উপরে নিষেধাজ্ঞা তুলে নিতে, সাংবাদিক নির্যাতন কমাতে এবং অহেতুক মামলা মোকদ্দমা দিয়ে যে হয়রানি করা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটানো হচ্ছে, সেই ব্যাপারে যে বলেছে সেটাও তারা উল্লেখ করছে এবং সেটা সরকারের একটা বড় ব্যর্থতা সেই হিসেবে ডয়েচে ভেলে দেখছে। এই মানবাধিকার সংস্থাগুলোর চিঠির ব্যাপারে সরকারের যে বক্তব্য, অর্থাৎ সরকার কোনো বক্তব্য কিংবা বিবৃতি দিতে চায় না, এরকমটাও তৌহিদ হোসেন জানিয়েছেন। তিনি বলেছিলেন যে যার যার অবস্থান থেকে সে তার মতো করে কাজ করবে, অর্থাৎ সরকারের এটা প্রতিবাদ করার ভাষা নেই। এটাও ডয়েচে ভেলে বলছে যে সরকার প্রতিবাদটাও করতে পারছে না। অর্থাৎ সর্বক্ষেত্রে, মানে অর্থনীতির যেটা বলছিলাম যে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ, সেই ক্ষেত্র তারা উল্লেখ করেনি। সেই ক্ষেত্র ছাড়া প্রায় সব ক্ষেত্রে ডয়েচে ভেলে বলছে সরকারের ব্যর্থতার কথা। এই প্রতিবেদন আমার মনে হয় যে সরকারকে আরও বেশি বিব্রতকর পরিস্থিতির মধ্যে ফেলবে এবং এর থেকে উত্তরণের খুব একটা সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে না। নানাভাবে সরকারের উপদেষ্টা পরিষদের এবং সরকারের বিভিন্ন স্টেক হোল্ডারদের বিতর্কিত কর্মকাণ্ড আরও বেশি বিপদে ফেলছে তাদেরকে। দর্শক, এ ব্যাপারে আপনার বক্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।